বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি যে যেখানে আছো আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে এসএসসি যারা পরীক্ষার্থী তাদের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে সে সম্পর্কে তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমি প্রথমেই প্রথম অধ্যায়, সেখানে যে ইতিহাস পরিচিতি, এই ইতিহাস পরিচিতির বিভিন্ন দিক নিয়ে তোমাদের সংক্ষিপ্তভাবে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করছি। আসলে ইতিহাস মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। যেই বিষয়টি আমরা শত চেষ্টা করলেও অস্বীকার করতে পারবো না। সেক্ষেত্রে আমরা যদি আমাদের অতীত ইতিহাস জানতে পারি, তাহলে আমাদের জীবনের যে গৌরব গাথা বা আমাদের যে জাতিসত্তা, জাতীয়তাবোধ, এই বিষয়গুলো আমরা জানতে পারব। উদাহরণস্বরূপ যদি আমরা বলি যে আজকে আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এই জায়গাটি একসময় আমাদের বর্তমানের মতো ছিল না। এটি ছিল পূর্ব পাকিস্তান, অর্থাৎ পাকিস্তানের একটা অংশ। তার পূর্বের কথা যদি আমরা বলতে যাই, তাহলে আমরা এভাবে বলতে পারি যে ব্রিটিশ ঔপনিবেশিক শাসকদের অধীনে আমাদের প্রায় 200 বছর কাটাতে হয়েছে, এবং পরবর্তীতে যখন পাকিস্তান তৈরি হলো, এই পাকিস্তানের দীর্ঘ 23টি বছর আমাদের পাকিস্তানিদের বিভিন্ন দুঃশাসন সহ্য করতে হয়েছে। তো একটা পর্যায়ে এসে আমাদের এই দেশটি, আমাদের এই দেশের মানুষ 9 মাস মুক্তিযুদ্ধের মাধ্যমে তাদের কাছ থেকে আমরা মুক্ত করতে পেরেছিলাম, বা আমাদের যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদের জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে, ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা এই দেশটাকে স্বাধীন করেছি। তো এই যে 9 মাস যুদ্ধ করে একটা দেশ স্বাধীন করা, এটি হলো গৌরবের, এটি হলো অহংকারের, এটি হলো একটি নতুন পরিচয়। তো এই বিষয়টি আমাদের জানতে হবে, এবং এই বিষয়টি হলো ইতিহাস। তো তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আসলে ইতিহাসটা হলো একটা গৌরবমণ্ডিত বিষয়, এবং ইতিহাস না জানা থাকলে মানুষ কখনোই তার যে গৌরববোধ বা তার জাতিসত্তা এই সম্পর্কে জানতে পারবে না। এই জন্য ইতিহাস সম্পর্কে আমাদের বিশদভাবে জানা দরকার। তো আমরা এরপরে আসি ইতিহাস এবং ঐতিহ্য। ইতিহাস শব্দটি যদি আমরা এভাবে বলি যে ঐতিহ্যটা কি বা ইতিহাসটা কি, এই বিষয়টা যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারব যে ইতিহাস হলো ঘটে যাওয়া ঘটনার ধারাবাহিক বর্ণনা। তো এই ইতিহাসের সংজ্ঞা দিতে গিয়ে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্নভাবে ইতিহাসের সংজ্ঞা দিয়েছেন। তো কেউ কেউ বলছেন যে অতীত এবং বর্তমানের মধ্যে যে অন্তহীন সংলাপ, এই সংলাপটার নামই হলো ইতিহাস। এটা কে বলেছেন? E.H. কার। যে অতীত এবং বর্তমানের মধ্যে যে অন্তহীন সংলাপ, এইটার নাম হলো ইতিহাস। এভাবে অন্যান্য
ঐতিহাসিকদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য যিনি হলেন ইতিহাসের জনক হেরোডোটাস। উনি সর্বপ্রথম এই যে ইতিহাসের যে শব্দটি বা হিস্টোরিয়া শব্দটি, হিস্ট্রি শব্দটি, এটি তার গবেষণা কর্মে ব্যবহার করেছেন। অর্থাৎ গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে হিস্ট্রি শব্দের উৎপত্তি। গ্রিক শব্দটা কি ছিল? এই হিস্টোরিয়া থেকে, এটা হলো গ্রিক শব্দ, আর এইটা থেকে এইটার উৎপত্তি। এবং এই যে হিস্টোরি, এই শব্দটি বা হিস্টোরিয়া শব্দটি সর্বপ্রথম হেরোডোটাস ব্যবহার করেন তার গবেষণা কর্মে। তার মতে ইতিহাস হলো এরকম যে প্রকৃত অর্থেই যা ঘটেছিল তার সত্যানুসন্ধান এবং সেটা লিপিবদ্ধ করা। অর্থাৎ ইতিহাসটা হলো এমন যে যেটা প্রকৃত অর্থেই ঘটেছিল বা যা হয়েছিল, এটা হলো ইতিহাস। কোনো কোনো ঐতিহাসিক বলছেন এভাবে যে যা ঘটেছিল তা ইতিহাস, যা ঘটেনি তা ইতিহাস নয়। এটা হলো ইতিহাস। এখন আমরা ঐতিহ্যে আসি। তো ঐতিহ্যটা কি? ঐতিহ্যটা হলো মানুষের অতীত দিনের শিক্ষা, ভাষা, সাহিত্য, সংস্কৃতি, এগুলো হলো ঐতিহ্য। এবং এই ঐতিহ্য এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের কাছে পৌঁছে দেয় ইতিহাস। আর এই ঐতিহ্যটা সংরক্ষিত থাকে পরবর্তী প্রজন্মের কাছে। তাহলে ঐতিহ্যটা কি? ঐতিহ্যটা হলো মানুষের অতীতের অভ্যাস, মানুষের অতীতের কর্ম, মানুষের অতীতের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ভাষা, শিল্প, এগুলো হলো ঐতিহ্য। এবং এই ঐতিহ্যটা পরবর্তী প্রজন্মের জন্য সংরক্ষিত থাকে, যেটি ইতিহাস মানুষের কাছে পৌঁছে দেয়। এইটার নাম হলো ঐতিহ্য। এখন আমরা যদি সহজভাবে একটা উদাহরণ দিতে যাই, তো আমরা এই যে কিছুক্ষণ আগে বলেছি যে আমরা 9 মাস মুক্তিযুদ্ধ করে এ দেশটাকে মুক্ত করেছি, স্বাধীন করেছি, আমরা বিভিন্ন নির্যাতন থেকে বের হয়ে আসছি। এই বিষয়গুলো যে সংরক্ষণ করা আছে, এগুলো পরবর্তীতে বছরের পর বছর চলে আসছে, সেটা আমরা জানছি, আমার পরবর্তী প্রজন্ম জানবে, তোমার পরবর্তী প্রজন্ম জানবে। এইটার কাজ হলো সংরক্ষণ করা এবং পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার কাজ হলো ইতিহাসের। তো এই যে ইতিহাস এবং ঐতিহ্য, তাহলে বোঝা গেল যে ইতিহাস এমন একটি বিষয় যে ঘটনাটা সত্য অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত ঘটনাকে সামনে উপস্থাপন করার নাম হলো ইতিহাস। এবং হেরোডোটাস এই কথাটাই বলেছেন। এবং লিওপোল্ড ফন র্যাঙ্কে, উনি যে আধুনিক ইতিহাসের জনক, উনিও এভাবে বলেছেন যে অতীতের যে ঘটনাটা ঘটেছে তার সত্য অনুসন্ধান করা এবং তার ধারাবাহিক বর্ণনা বা ধারাবাহিক বিবরণ উপস্থাপন করার নাম হলো ইতিহাস। তো যাই হোক, এই ইতিহাসের যে উপাদান, এখন আসি আমরা ইতিহাসের উপাদানটা কি? উপাদান হলো কোনো কিছু তৈরি করতে যেই সরঞ্জাম লাগে, যেই বস্তু জিনিসপত্র লাগে একটা কিছু তৈরি করতে, এই বস্তু, এই জিনিসপত্রগুলো হলো উপাদান। যেমন আমি এখন একটি ঘরের মধ্যে বা একটি রুমের মধ্যে দাঁড়িয়ে কথা বলছি। এই দাঁড়িয়ে কথা বলতে কিছু জিনিস ব্যবহার করা হয়েছে এই ঘরটা তৈরি করতে, যেমন রড, সিমেন্ট, ইট, বালি। এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো একত্রিত করে একটা রূপ দান করা হয়েছে, তখন আমরা এটাকে বলছি বিল্ডিং। তো এই বিল্ডিংয়ের উপাদান হলো ইট,
বালি, সিমেন্ট, রড বিভিন্ন কিছু হলো এই বিল্ডিং তৈরির উপাদান। ঠিক তেমনিভাবে আমরা যদি ইতিহাস লিখতে যাই, ইতিহাস তৈরি করতে যাই, তাহলে কিছু উপাদান তো প্রয়োজন হয়। তো এই উপাদানটা কি? তো এই ঐতিহাসিক সত্যকে প্রতিষ্ঠিত করতে গেলে যেই সমস্ত বস্তু, যেই সমস্ত জিনিসপত্রের সহযোগিতা দরকার হয়, সেটি হলো ইতিহাস তৈরির উপাদান। তো ইতিহাস তৈরির এই উপাদানকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো লিখিত উপাদান, দুইটি হলো অলিখিত উপাদান। তাহলে একটি হলো লিখিত উপাদান, আরেকটি হলো অলিখিত উপাদান। তো লিখিত উপাদান কি? বিভিন্ন দলিল, দস্তাবেজ, সাহিত্য, যেমন কলহনের রাজতরঙ্গিনী, মিনহাজুস সিরাজের তবাকাতি নাসিরি, এরপরে আইনি আকবরী, এরপরে পুরাতন যদি আমরা ধর্মগ্রন্থ বলতে যাই, বিভিন্ন ধর্মগ্রন্থের নাম আসবে, রামায়ণ, মহাভারত। এই যে জিনিসগুলো, এগুলো হলো লিখিত উপাদান। কোনো দলিল, দস্তাবেজ, কোনো সন্ধিপত্র, চিঠিপত্র, এইগুলো হলো লিখিত, অর্থাৎ সাহিত্য। আবার অনেক সময় দেখা যায় যারা বিদেশি পর্যটক, তারা বিভিন্ন জায়গা ভ্রমণ করেন, বিভিন্ন জায়গা দেখেন, এইগুলো দেখার পরে তারা কি করে, ওই বর্ণনা তৈরি করে, বর্ণনা লেখে। এগুলো যেমন চীনের কিছু পরিব্রাজক ছিলেন, ফাহিয়েন, তারপরে ইৎসিং, আফ্রিকার একজন পরিব্রাজক ছিলেন ইবনে বতুতা, এবং অন্যান্য যারা বিভিন্ন সময়ে বিভিন্ন দেশ ভ্রমণ করেন। ভ্রমণ করার পরে তারা কিছু মন্তব্য লেখেন, তারা কিছু তথ্যভিত্তিক কিছু লিখিত আকারে কিছু তথ্য সামনে নিয়ে আসেন। তো যেটার মাধ্যমে ওই দেশের বা ওই দেশের ওই সময়ের রাজনীতি, ধর্ম, সামাজিক, আর্থসামাজিক অবস্থা, এই বিষয়গুলো তাদের এই বর্ণনা থেকেও আমরা জানতে পারি। তো এই বিষয়গুলোর উপরে ভিত্তি করে পরবর্তীতে ইতিহাস লেখা সম্ভব হয়। এই জন্য হলো এইগুলোকে আমরা বলছি লিখিত উপাদান। অলিখিত উপাদানের মধ্যে আরও কিছু জিনিস আছে, যেমন যেটাকে আমরা বলি অলিখিত বা প্রত্নতাত্ত্বিক উপাদান, বস্তুগত কিছু উপাদান, যেমন শিলালিপি, মুদ্রা, সিলমোহর, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, কোনো কিছু ধ্বংসস্তূপ। এই বিষয়গুলো হলো অলিখিত উপাদান। যেমন শিলালিপি, এই শিলালিপিতে বিভিন্ন সময়ের বিভিন্ন কিছু ইনফরমেশন থাকে, সেখানকার রাজা বাদশার নাম, সেখানকার সময়ের নাম, তাদের শাসন পদ্ধতি, এই বিষয়গুলো। এরপরে মুদ্রা, একটা মুদ্রার মধ্যে বিস্তারিত কিছু লেখা থাকে না, বড় জোর হয়তো একটা রাজার ছবি থাকতে পারে, সেখানকার তখনকার সন তারিখ থাকতে পারে। তখন আমরা এই মুদ্রাটা পরবর্তীতে দেখলে আমরা বুঝতে পারি যে এটা কোন আমলের মুদ্রা। তখন কিন্তু আমরা বুঝতে পারি সে তখনকার শাসন ব্যবস্থা কেমন ছিল, ধর্মীয় অবস্থা কেমন ছিল, সমাজ ব্যবস্থাটা কেমন ছিল। এই বিষয়গুলো কিন্তু আমরা সহজেই তখন বুঝতে পারি। এছাড়াও বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন, বিভিন্ন জায়গার ধ্বংসস্তূপ, এগুলো আমরা দেখলেই কিন্তু বুঝতে পারি। যেমন আমরা বিভিন্ন ধরনের বৌদ্ধবিহার, এই যে কুমিল্লার ময়নামতিতে শালবন বিহার, তারপরে অন্যান্য যে বিহারগুলো আছে, সোমপুর বিহার, এইখানে আমরা যখন দেখি যে ধ্বংসস্তূপ, তখন আমরা সেখানে বুঝতে পারি যে এদের কৃষ্টি কালচার কেমন ছিল, এরা সম্ভ্রান্ত ছিল নাকি কেমন ছিল। এই জিনিসগুলো কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারি যে এদের জীবনযাপন কেমন ছিল। তো এইগুলো হলো অলিখিত উপাদান।
এরপরে আমরা আসি যে আমি সংক্ষেপে বলছি ইতিহাসের প্রকারভেদ। ইতিহাসটা কয় ধরনের ছিল। তো পঠন পাঠন গবেষণা এই বিষয়গুলোর উপরে ভিত্তি করে ইতিহাসকে মোটামুটি দুইটা ভাগে ভাগ করা যায়। প্রথমত একটা হলো ভৌগোলিক অবস্থানগত, অর্থাৎ যেই ইতিহাসটা লেখা হচ্ছে এইটা কোন অঞ্চলের উপরে লেখা হয়েছে বা কোন অঞ্চল সম্পর্কে লেখা হচ্ছে, এটা হলো ভৌগোলিক অবস্থানগত। আরেকটা হলো বিষয়বস্তুগত, অর্থাৎ কী বিষয়ের উপরে ইতিহাসটা লেখা হচ্ছে সেটা। তো এখানে প্রধানত দুই প্রকার হয়ে থাকে, দুই ভাগে ভাগ করা যায় ইতিহাসকে। আবার ভৌগোলিক অবস্থানগত ইতিহাসকে তিন ভাগে ভাগ করা যায়। তো এই তিন ভাগটা কি? এক হলো স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক। অর্থাৎ যদি আমাদের স্থানীয় ভাবে এটা লেখা হয় তাহলে এটা হলো স্থানীয়, আর যদি একটা দেশের সমস্ত জায়গা কেন্দ্রিক হয় তাহলে সেটা হবে জাতীয়, এবং বিশ্বব্যাপী যদি হয় বা দেশের বাইরেও যদি কিছু অন্তর্ভুক্ত থাকে সেটা হলো আন্তর্জাতিক ইতিহাস। তিন ভাগে। আর বিষয়বস্তু যেটা, সেটাকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে: সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং সাম্প্রতিক। তো সাম্প্রতিক কি? যে বর্তমান সময়েও বিভিন্ন ঘটনা ঘটছে, বিভিন্ন অবস্থা তৈরি হচ্ছে। এই সাম্প্রতিক সময়, বর্তমান সময়ে যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাকে নিয়ে যে ইতিহাসটা লেখা হচ্ছে সেটাকে বলা হয় সাম্প্রতিক ইতিহাস। তো তাহলে আমরা সহজে বুঝতে পারি যে ইতিহাস প্রধানত দুই প্রকার। একটা হলো ভৌগোলিক বা অবস্থানগত ইতিহাস, দ্বিতীয়টা হলো বিষয়বস্তুগত ইতিহাস। ভৌগোলিক অবস্থানগত ইতিহাসকে আবার তিন ভাগে ভাগ করা হয়: স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক। এবং বিষয়বস্তুটাকে পাঁচ ভাগে ভাগ করা হয়: সামাজিক, অর্থনৈতিক, তারপরে সাংস্কৃতিক, সাম্প্রতিক, এভাবে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। এরপরে আমরা আসি ইতিহাসের বিষয়বস্তু। আসলে ইতিহাসের বিষয়বস্তুটা কি? ইতিহাসবিদ বিজ্ঞ উনি বলেন যে মানব সমাজ এবং মানব সমাজের সঙ্গে সম্পৃক্ত যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে, যে বিষয়াদি রয়েছে, এর ক্রমবিকাশ, এই বিষয়গুলি হলো ইতিহাসের বিষয়বস্তু। আমরা যদি গভীরভাবে পর্যালোচনা করি তাহলে দেখা যাবে যে আমরা যে ইতিহাসে আলোচনা করি না কেন, সেইটার সাথে মানুষের যে একটা গন্ধ বা মানুষ সম্পর্কীয়, এইটার বাইরে কিছু নাই। যেমন মানুষের ধর্ম, রাজনীতি, সমাজ, অর্থনৈতিক অবস্থা, যুদ্ধ বিগ্রহ, আমরা যেটাই বলি সব কিছু এসে দেখা যাবে যে মানব সমাজের সাথে সম্পৃক্ত। অর্থাৎ তাহলে ইতিহাসের যে বিষয়বস্তু, এটা হলো মানব সমাজ সম্পর্কিত। এটা হলো ইতিহাসের বিষয়বস্তু। এখন ইতিহাসের স্বরূপ বা বৈশিষ্ট্য কী? ইতিহাসের স্বরূপ বা বৈশিষ্ট্য কী? ইতিহাসের স্বরূপ বা বৈশিষ্ট্য হলো যে মানুষের অতীত যে ঘটনা, এই ধারাবাহিক বর্ণনাকে বর্তমান সমাজের সামনে উপস্থাপন করাই হলো ইতিহাসের বৈশিষ্ট্য। অতীতের ঘটনাগুলোকে মানব সমাজের কাছে উপস্থাপন করাই হলো ইতিহাসের বৈশিষ্ট্য। ইতিহাসের বৈশিষ্ট্য হলো অতীতের বিষয়াদিকে সংরক্ষণ করে সেটাকে মানুষের সামনে উপস্থাপন করা, এটা হলো ইতিহাসের বৈশিষ্ট্য। তো ইতিহাস এই কাজগুলো করে, মানুষের জন্য এই কাজগুলো করে। ইতিহাসের পরিসর মানে কি? তার ব্যাপ্তি। ইতিহাসের পরিসর সেই সুদূর অতীত থেকে সুদূর প্রাচীনকাল থেকে বর্তমান সময় পর্যন্ত। সংক্ষেপে যদি বলে আমরা এইভাবে বলতে পারি যে প্রাচীন যুগে মানুষের জীবন ছিল শুধুমাত্র বনে জঙ্গলে বসবাস করা, গুহার মধ্যে বসবাস করা, ফল সংগ্রহ করা, খাওয়া শেষ।
এর বাইরে কিন্তু কিচ্ছু ছিল না। কিন্তু আমরা যখন দেখলাম যে মিশরীয় সভ্যতা আবিষ্কৃত যখন হলো, মিশরীয় সভ্যতার যখন উন্মেষ হলো, মানুষ নদীর কূলে বাস করছে, ঘর করছে, কৃষি ব্যবস্থার সাথে সম্পৃক্ত হচ্ছে, ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত হচ্ছে, তখন থেকেই কিন্তু এই বিষয়গুলো আবার ইতিহাসের সাথে সম্পৃক্ত হতে থাকলো, ইতিহাসের পরিসর বাড়তে থাকলো, বাড়তে বাড়তে আজ এই পর্যন্ত। তো ইতিহাসের পরিসর কিন্তু সীমায়িত না, এইটা অতীত থেকে শুরু হয়েছে বর্তমান কাল পর্যন্ত এর বিস্তৃতি। এখন আমরা আসি ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা। ইতিহাস মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটা আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলছি, প্রয়োজনীয় বিষয় বলছি। কেননা ইতিহাস যদি মানুষ জানে তাহলে তার আত্মমর্যাদা কি এটা জানার জন্য ইতিহাস জানার প্রয়োজন। এক্ষেত্রে ইতিহাসের গুরুত্ব অপরিসীম। তো আমার একটা অতীত আছে, যেমন আমরা 9 মাস মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা দেশ পেয়েছি, আমরা গৌরব বোধ করি, আমরা অহংকার বোধ করি। এই ইতিহাস যদি আমরা জানি তাহলে আমরা অহংকার বোধ করতে পারবো। আমরা অতীতের বিষয়গুলো যদি জানতে পারি, বর্তমানে আমরা অহংকার বোধ করতে পারবো, এবং এইটা যে আমাদের একটা গৌরবের বিষয় এটা আমরা জানতে পারবো। তখন আমাদের আত্মমর্যাদা সম্পর্কে আমরা সচেতন হতে পারবো। এই জন্য আমাদের ইতিহাস জানা দরকার। ইতিহাসের জন্য আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইতিহাস কি করে? মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে। মানুষ অতীত থেকে শিক্ষা গ্রহণ করে। কোন ভুলটা করলে মানুষ বিপর্যয়ের মুখোমুখি হয় এটা মানুষ জেনে সচেতন হতে পারে। যে কোন বিষয়টা মানুষকে সমৃদ্ধ করে এটা জেনে মানুষ সচেতন হতে পারে। এবং সবচেয়ে বড় কথা যে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয়। সেটি কিভাবে? যে অতীতের কোন ভুল করার কারণে মানুষের জীবনে বিপর্যয় নেমে এসেছে সেটাকে পরিহার করে নতুন পরিকল্পনা করে সামনের দিকে মানুষ এগিয়ে যেতে পারে। এবং অতীতের ভুল থেকে শিক্ষা গ্রহণ করে মানুষের জীবনের ওই ভুলগুলো থেকে দূরে থাকার জন্য ইতিহাস থেকে শিক্ষা নিতে পারে। সেক্ষেত্রে ইতিহাস আমাদের জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটি ঘটনা। তো আশা করি তোমরা এই যে ইতিহাস পরিচিতি, ইতিহাসের সংজ্ঞা, ঐতিহ্য কী বা ইতিহাসের প্রকারভেদ, ইতিহাস কেন আমরা পাঠ করব, প্রয়োজন কি, পরিসর কি, এইটা মনে হয় তোমরা সংক্ষেপে হলেও একটু ধারণা পেয়েছো আশা করি। দ্বিতীয় অ্যাসাইনমেন্টে যে বিষয়টি আছে সিন্ধু সভ্যতা। এখানে সিন্ধু সভ্যতার পটভূমি বা সিন্ধু সভ্যতার ওই সময়ে তখনকার মানুষের সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা এবং সিন্ধু সভ্যতার সাথে আমাদের বর্তমান সময়ের যে সভ্যতার সাদৃশ্য, বৈসাদৃশ্য, এই বিষয়গুলো সম্পর্কে আমি সংক্ষেপে তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো সিন্ধু সভ্যতা, সিন্ধু নদের অববাহিকায় যে সভ্যতাটা গড়ে উঠেছিল সেটা হলো সিন্ধু সভ্যতা। মূলত এটা পাকিস্তানের যে সিন্ধু সভ্যতার কথা আমরা বলছি সেটা হলো সিন্ধু প্রদেশের লারাকানা জেলার এই মহেঞ্জোদারো শহরের এই বিষয়টি। তো এই শহরটি উঁচু উঁচু ঢিবির মতো ছিল, অসংখ্য উঁচু উঁচু ঢিবি। তো মানুষ এটাকে বলতো মরা মানুষের ঢিবি। আসলে মহেঞ্জোদারো শব্দের অর্থও কিন্তু মরা মানুষের ঢিবি, সেটা থেকেই এই সভ্যতার কথাটা এসেছে, এই নামটা এসেছে। তো যাই হোক, এই মহেঞ্জোদারোর যে সভ্যতা এটাকে অনেক সময় হরপ্পা সভ্যতা বা হরপ্পা সংস্কৃতিও বলা হয়। তো এটা আবিষ্কারের একটা চমৎকার ঘটনা আছে। সেটা হলো যে ইতিহাসবিদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায় পুরাতত্ত্বের যে পুরাতত্ত্ব বিভাগের একজন অত্যন্ত জ্ঞানীজন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, উনি চিন্তা করেছেন যে এই মহেঞ্জোদারো যে বড় বড় উঁচু উঁচু ঢিবি, এটা মনে হয়
বৌদ্ধ বিহারের এখানে ধ্বংসস্তূপ পাওয়া যাবে। এ কারণে উনি ওইখানে খনন কাজ শুরু করে। এরই ধারাবাহিকতায় 1922-23 খ্রিস্টাব্দের দিকে ওইখানে আরও অনেকেই এখানে খনন কাজ শুরু করেছে। জন মার্শাল উনি খনন কাজ শুরু করেছেন। এই খনন কাজ করতে গিয়ে দেখা গেল যে আসলে এটা বৌদ্ধ বিহার না, সেখানে অনেক প্রাচীন ধ্বংসস্তূপের নিদর্শন পাওয়া গেল। বিভিন্ন ধরনের শহর বা নগর এই ধরনের ধ্বংসস্তূপের নিদর্শন পাওয়া গেল। তখন থেকে আসলে এইটার আবিষ্কার হলো এবং এই যে মরা মানুষের ঢিবিটা মনে করে তারা যে খনন কাজ শুরু করলো, তখন দেখলো যে না, আসলে এটা মরা মানুষের ঢিবি না, এইটা একটা সভ্যতার নিদর্শন। যাই হোক, এই যে সভ্যতার নিদর্শনটা পাওয়া গেল, তখন থেকে এইটা একটা সমৃদ্ধ নিদর্শন, বিশেষ করে এশিয়া মহাদেশের, বিশেষ ভারতীয় উপমহাদেশ বা এশিয়া মহাদেশের একটা প্রাচীন এবং সমৃদ্ধ একটি সভ্যতা। তো এই সভ্যতার উন্মেষের কাল সম্পর্কে, সময়কাল সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে। কেউ কেউ বলেছেন যে 2500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে এই সভ্যতার উত্থান পতন ঘটেছিল। কেউ কেউ বলছে যে আর্যদের আক্রমণের ফলে 1500 খ্রিস্টপূর্বাব্দে এই সভ্যতার সমাপ্তি ঘটেছে। ঐতিহাসিক মার্টিলার হুইলার উনি বলেছেন যে এই সভ্যতাটা 2500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1500 খ্রিস্টাব্দের মধ্যে এর উন্মেষকাল। তাহলে আমরা বললাম যে এর যে আত্মপ্রকাশ অথবা এইটার যে আবিষ্কার, এটার সময়কাল সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে যে মতভেদ আছে। কেউ কেউ বলছেন খ্রিস্টপূর্বাব্দ 3500 অব্দ থেকে 1500 অব্দ, কেউ কেউ বলছেন যে 2500 থেকে 1500 খ্রিস্টাব্দ পূর্বাব্দের মধ্যে এর সময়কাল। এবং এর যে ভৌগোলিক অবস্থান, অর্থাৎ সেই পাকিস্তানের সিন্ধু থেকে এই ভারতের যে সিন্ধু, রাজস্থান, এই দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বা এইখান থেকে এর উন্মেষ হয়ে এটা আরব সাগর পর্যন্ত বিস্তীর্ণ ভৌগোলিক এলাকা পর্যন্ত এর বিস্তার ছিল। তাহলে এই যে ভারতীয় উপমহাদেশে যে সভ্যতা, সিন্ধু সভ্যতাটা আবিষ্কার করা হয়েছিল, এইটা কিন্তু বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এর অবস্থান ছিল। এই সভ্যতার রাজনৈতিক অবস্থা সম্পর্কে যদি আমরা সংক্ষেপে বলতে যাই, তাহলে এমনভাবে বলতে পারি যে সেখানে রাজনৈতিক যে অবস্থা, এই অবস্থার ধারাবাহিক বর্ণনা আমাদের সামনে খুব একটা নেই। তো আমরা সংক্ষেপে যেটা দেখতে পাই সেটা হলো যে এইখানকার যে পরিবেশ ছিল, উঁচু উঁচু ঢিবি ছিল এবং এই উঁচু ঢিবির উপরে প্রাসাদ তৈরি করা হতো। এই ধারণা করা হয় এই প্রাসাদগুলো বিশাল প্রাচীর দিয়ে, উঁচু উঁচু প্রাচীর দিয়ে ঘেরা ছিল। শুধু তাই না, এই প্রাচীর মধ্যে আবার ঘর করা ছিল, অট্টালিকা করা ছিল। এইখানে রাজা বাদশারা অবস্থান করত এবং সেখান থেকে তাদের শাসন ব্যবস্থা তারা পরিচালনা করতেন। তাছাড়া এইখানে রাজনৈতিকভাবে যে কোনো কর্মকাণ্ড, এই রাজনৈতিক কর্মকাণ্ডের ধারাবাহিক ওইরকম বর্ণনা খুব একটা পাওয়া যায় না। এরপর আমরা যদি অর্থনীতির কথা বলতে যাই, তাহলে সিন্ধু সভ্যতার অর্থনীতি ছিল মূলত কৃষি নির্ভর। এর সাথে সাথে পশুপালনের কিছু চিত্র আমরা দেখি, পশুপালনের কিছু বর্ণনা পাওয়া যায়। সাথে সাথে মৃৎপাত্র, বিভিন্ন শিল্প, ধাতব জিনিস দিয়ে, এরপরে বয়ন শিল্প ছিল। এইভাবে তারা অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী ছিল। এবং এদের যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থা ছিল মাতৃতান্ত্রিক। সেখানকার মহিলারা ছিল খুব শৌখিন। তারা বিভিন্ন ধরনের অলংকার ব্যবহার করত, মালা ব্যবহার করত, বিছা ব্যবহার করত, বাজুবন্ধন ব্যবহার করত, পায়ে মল ব্যবহার করত, তারা কারুকার্য খচিত লম্বা জামা পরত। সেই সময় এই সমাজের পুরুষেরাও বিভিন্ন ধরনের অলংকার ব্যবহার করত। তো আমাদের অ্যাসাইনমেন্টে যেটা বলা হয়েছে, ওই সময় রাজনীতি বা
অর্থনৈতিক অবস্থার এই ধরনের একটা বিবরণ আমরা সেখানে উপস্থাপন করতে পারি। এরপরে আমরা আসি যে সিন্ধু সভ্যতার সাথে আমাদের বর্তমান সময়ের যে সভ্যতা এর সাদৃশ্য এবং বৈসাদৃশ্য উল্লেখ করার কথা বলা হয়েছে। তো সিন্ধু সভ্যতার যে নগরায়ন পদ্ধতি এটা কেমন ছিল? আসলে আশ্চর্যের বিষয় যে আমরা বলছি খ্রিস্টপূর্বাব্দ কত বছর, 3500, কেউ কেউ বলছে 2500। তো যাই হোক, তখন যখন এই নগর ব্যবস্থা করা হতো, ঘরবাড়ি করা হতো, সুপরিকল্পিতভাবে করা হতো এবং এই নগরের মধ্য দিয়ে পাকা রাস্তা ছিল, রাস্তাগুলো ছিল প্রশস্ত এবং সোজা, প্রশস্ত এবং সোজা ছিল এবং সেখানে ড্রেনেজ ব্যবস্থা ছিল, লাইট পোস্ট ছিল, পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তো আজকে যদি আমাদের নগর ব্যবস্থার দিকে তাকাই, আমরা বিশেষ করে যদি একটা নগরায়ন যদি আমরা বলি বসুন্ধরা আবাসিক প্রকল্প, সেখানে আমরা গেলে কি দেখি? বড় বড় রাস্তা আছে, বড় বড় দালান কোঠা আছে, সেখানে লাইট পোস্ট আছে আগে যেমন ছিল সিন্ধু সভ্যতায়, তারপরে ড্রেনেজ ব্যবস্থা আছে। সব কিছু কিন্তু এখন যেমন পরিকল্পনা করে করা হয় তখনও এগুলো পরিকল্পিতভাবে করা হতো। তাহলে এখানে আমাদের একটা সাদৃশ্য রয়েছে। বৈসাদৃশ্যটা হলো যে তখনকার ঘরবাড়ি তৈরি করা হতো কি দিয়ে? পোড়ামাটি দিয়ে, রোদে শুকানো ইট দিয়ে তৈরি করা হতো, পোড়ামাটি দিয়ে ব্যবহার করা হতো, চুন সুরকি ব্যবহার করা হতো এইগুলো। কিন্তু আমরা বর্তমানে যদি দেখি, তাছাড়া তখন কি করা হতো? কূপ ছিল, স্নানাগার ছিল। তো এখন আমাদের যে নগরায়ন হচ্ছে সেখানে আমরা দেখি যে আধুনিক অনেক জিনিসপত্র আছে, ইটা আছে, সিমেন্ট আছে, তারপরে আমরা এখন টাইলস ব্যবহার করি, তারপর আমরা টেরাকোটা ব্যবহার করি। টেরাকোটা অর্থাৎ পোড়ামাটির যে ফলক, নকশা করা বিভিন্ন জিনিসপত্র আমরা ব্যবহার করি। তো ওই সময় কূপ ছিল, এখন আমাদের কূপ নেই। আধুনিক যুগের পানি উঠানোর জন্য বিভিন্ন ধরনের আমরা ব্যবস্থা করে থাকি। এইটা হলো বৈসাদৃশ্য। আশা করি তোমরা মোটামুটিভাবে বুঝতে পেরেছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি কেউ বুঝতে না পারো, আমরা যারা আছি তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারবে, যোগাযোগ করো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।